আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্প্রেসর নিয়ে জানব। কম্প্রেসর কম্প্রেসর অর্থ হলো সংকোচন করা, কম্প্রেস করা, অর্থাৎ সে লো প্রেশার থেকে সংকোচন করবে। যখনই সংকোচন করবে সেটার উচ্চ প্রেশার তৈরি হবে। এই যে কম্প্রেসর, আমরা কম্প্রেসরের ভিতরে মূলত মোটর আছে। সেই মোটরের দুটো কয়েল আছে, একটা হলো রানিং কয়েল আর একটি হলো স্টার্টিং কয়েল। তো এখানে আমরা রানিংকে আর দ্বারা লিখি সংক্ষেপে, স্টার্টিংকে এস দ্বারা লিখি। আর এই রানিং এবং স্টার্টিং এই দুটো কয়েল যখন এক জায়গায় লাগছে সেটাকে আমরা কমন অর্থাৎ সি দিয়ে আমরা লিখি। তো এই হলো তিনটা টার্মিনাল হয় কম্প্রেসর মোটরের। আর কম্প্রেসরের এখানে দেখেন যে আমাদের যে পাইপগুলো আছে, পাইপ লাইনগুলো, আমরা সেখানে মোট দুই ধরনের পাইপ পাই। একটা হলো সাকশন লাইন। সাকশন লাইনের পাইপটা মোটা থাকে, এই মোটা দুটো পাইপে সাকশন, যদিও এখানে চার্জিং লেখা আছে তবুও মূলত এই দুটো হলো সাকশন লাইন। তো সাকশন লাইনটা আমরা একটা সাকশনকে ফ্রিজের ক্ষেত্রে চার্জিং লাইন হিসেবে ব্যবহার করি, কিন্তু এসির কম্প্রেসরের ক্ষেত্রে দেখা যায় যে এই সাকশন লাইন একটা সাকশন থাকে আর একটা হলো ডিসচার্জ থাকে, ঠিক আছে। তো ডিসচার্জ লাইনটা মূলত উপরে থাকবে, মানে এই দুটোর তুলনায় উপরে থাকবে, এবং ডিসচার্জ লাইনটা একটু সরু বা চিকন হবে। তো সাকশন লাইনের কী হবে, যখন এই কম্প্রেসরটা মানে এখানে মোটরে সাপ্লাই দেওয়া হবে, আমরা সাপ্লাই কানেকশন পরে আলোচনা করব, তখন এই সাকশন লাইন দিয়ে ভিতরে লো প্রেশারে গ্যাস প্রবেশ করবে আর এই ডিসচার্জ লাইন দিয়ে সেটা হাই প্রেশারে পরিণত করবে। তো একটা কম্প্রেসর ভালো আছে কিনা বুঝতে গেলে তার যেমন মোটর অংশটি ভালো থাকতে হবে, অর্থাৎ তার কয়েলগুলো ঠিক থাকতে হবে, বডি হবে না, মোটরকে স্টার্ট করার মতো ক্ষমতা থাকতে হবে, ক্যাপাসিটার ভালো থাকতে হবে। অনুরূপ এই মোটরের যে মেকানিক্যাল অংশ তার পাম্পিং ক্যাপাসিটিটা ঠিক থাকতে হবে। পাম্পিং ঠিক থাকতে বলে এই ডিসচার্জ লাইন এসে পাম্প করবে। আমরা যদি এটা আঙুল দিয়ে চেপে ধরে রাখি তাহলে কিছুতে আমরা চেপে ধরে রাখতে পারবো না। পাম্পিং ক্ষমতার জন্য আমাদের ওই যে পাম্প যে হওয়াটা সেটা বের হয়ে যাবে। আর এটা যদি আমরা টেস্ট করতে চাই সেটা আমরা বিশেষ করে প্রেশার গেজ লাগিয়ে এখানে আমরা 350 PSI বা তার উপরে PSI দিয়ে রেখে দিলে দেখা যাচ্ছে 300 বা 250 পর্যন্ত যদি PSI থামে তাহলে বলবো ঠিক আছে। তো আমরা এটাকে সরাসরি দেখি। তো দেখেন যে এই যে একটা কম্প্রেসর, এটা অবশ্য কাটা অবস্থায় আছে। তো যাই হোক, তো এইটা একটা সাকশন লাইন, এই পাশে দেখেন যে আরও একটা সাকশন লাইন আছে, আর এই যে এই লাইনটা ডিসচার্জ, এটা মুখটা অবশ্য বাড়ি খেয়ে নিচে চলে গেছে। তো এই অংশটা কিন্তু চিকন, এইটার তুলনায় এই পাইপটার তুলনায় এই পাইপটা হলো চিকন, তো এটা হলো ডিসচার্জ। আর এটা কিন্তু আগেতে বন্ধ করা আছে, চার্জিং লাইনটা এখানে বন্ধ করা আছে, তো মূলত এই দুটো পাইপ এখানে খোলা আছে, হ্যাঁ এটাই কাটা অবস্থায় আছে। আর যে মোটরের যে অংশটা বিশেষ করে, তো এই কম্প্রেসরে দেখেন যে এখানে তিনটা টার্মিনাল আছে। তো এই তিনটা টার্মিনালে আমরা বললাম যে একটা কমন, সাধারণত এটা ত্রিভুজ আকৃতির আছে। তো ত্রিভুজের এখানে উপরে একটা টার্মিনাল আর নিচের দিকে দুই টার্মিনাল। যদি এমন থাকে সবসময়ই উপরেরটা হলে কমন হয় আর ডান দিকেরটা রানিং হয়, বাম দিকেরটা স্টার্টিং হয়। এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করে। যদি টার্মিনালটা ঘুরিয়েও ধরা হয়, মানে উপরে দুটো হয় নিচে একটা হয়, তাহলেও ওই নিচের সেই আপনাকে এইভাবে উল্টাই নিতে পারবেন যেটা কমন হবে। আচ্ছা, আমি এটা যেটা বললাম মনে রাখলেই হবে, এই উপরেরটা কমন, ডান পাশে রানিং, বামে স্ট্যাটিক। তবু এটা মেপে নিতে হবে, মাপটা অন্যদিন শেখাবো। আর এই কম্প্রেসরের নাম, এটা মূলত হার্মেটিক্যালি সিল্ড কম্প্রেসর। তো এখানে সিল করা থাকে, এখানে কিন্তু আওয়াজটা কম হয়। তো আমরা কম্প্রেসরের ভিতরে কি দেখতে পাচ্ছি, তো এখানে মূলত এই যে স্টেটর আছে, যেটাই ওয়াইন্ডিং করা, এই যে ওয়াইন্ডিং করা রয়েছে সেখান থেকে তার, আর এখানে দেখেন এটা ঘোরার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন পিস্টন আছে। তো এখানে পাম্পিংটা হয়, এই যে এখানে পাম্পিংটা জমা হয়ে সেইটা কিন্তু ডিসচার্জ লাইনে বের হয়, যেহেতু এটা খোলা রয়েছে। তো আমরা এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, যেমন কম্প্রেসরের এটা কিন্তু স্প্রিংয়ের উপরে বসানো, দেখেন আমরা একটা টান দিলে এটা উঠে আসতেছে, ঠিক আছে। তো এটা স্প্রিংয়ের উপরে বসানো, আর এর যে তিনটা টার্মিনাল, সেই তিন টার্মিনাল কিন্তু এখানে এই পিনের সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে এটা বাইরে বের হয়ে আসে। আর কম্প্রেসরের মধ্যে কিন্তু তেল থাকে, ঠিক আছে। তাই কম্প্রেসরের সেই তেলটা বিশেষ করে কোয়েলের ইনসুলেশন বৃদ্ধি করে, তাছাড়া এটাকে ভালো রাখে, এই মোটরটাকে ভালো রাখে, ঠান্ডা রাখে, বিভিন্ন কাজ সেটা করে থাকে। যেহেতু এটা স্প্রিংয়ের উপরে বসানো, সেহেতু কম্প্রেসরটা বেশি মানে অ্যাঙ্গেল করে উঠানো নামানো গেলে স্প্রিং থেকে সরে যেতে পারে, এইভাবেও কম্প্রেসর নষ্ট হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে কম্প্রেসর আঘাত করলে তার জায়গায় বসে যেতে পারে, এটা এক ধরনের নষ্ট। তাছাড়া যেহেতু তেল থাকে এর মধ্যে, আমরা বেশি উঁচু নিচু করলে তেলটা পড়ে যাবে।
আমরা এখানে আরেকটা জিনিস দেখাতে চাই, যেমন এখানে যে পাইপটা এই দেখেন, এই হলো সাকশন। এই যে সাকশন পাইপে দেখেন যে এটা হল ছিদ্র। অনুরূপ এই পাশে আরেকটা সাকশন, যেটা আমরা এই যে আরেকটা সাকশন পাশাপাশি, সরি এই যে সাকশন, তো এই সাকশনের হোল এই যে এখানে, এখানে দেখেন আরেকটা সাকশনের হোল এই পাশে ছিদ্র, আর ডিসচার্জের ছিদ্রটা উপরে। এটা মূলত এই যে এইখানে যে আমাদের পাম্পিং হয়ে যে পথটা, এই পথ দিয়ে এটা লাগানো থাকে। এখন যেহেতু এটা কেটে আমরা এখানে অন্য একটা, এটার নাম হলো নন রিটার্ন ভাল্ব, এটা লাগানো আছে। তো এই ভাল্বটা লাগানো খুব প্রয়োজন পড়ে। যাই হোক, আমরা এটা কেটে রাখছিলাম মূলত এই মাথাটা এই জায়গাতে সংযোগ থাকে ডিসচার্জ লাইনের। তাহলে আমরা কম্প্রেসরের পরিচিত হলাম, তার ভিতরে বাইরে। এখানে আরও একটি কথা বলার আছে, যে কম্প্রেসরের নিচের সাইডে দেখেন যে বিয়ারিং নাই, ঠিক আছে। আর কম্প্রেসর মোটরটাকে কিন্তু বার্নিশ করে না, ইলেকট্রিক্যাল অন্য মোটর বার্নিশ করে, কিন্তু কম্প্রেসর মোটর বার্নিশ করে না। যে কারণে কম্প্রেসর অরিজিনালটাই সবসময় লাগায় মানুষ, বিশেষ করে রিওয়াইন্ডিং কম্প্রেসর ফ্রিজে সাধারণত মানুষ তেমন একটা লাগায় না, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায় না।